৭৫ বছর পূর্তিতে রাজধানীতে আওয়ামী লীগের আনন্দ র্যালি, বিএনপির বিরুদ্ধে গুজব ছড়ানোর অভিযোগ ওবায়দুল কাদেরের। 2 দিনের সফরে ভারতে প্রধানমন্ত্রী, কাল মোদি হাসিনা বৈঠক, বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের প্রত্যাশা। ভারত কখনোই বাংলাদেশের বন্ধু ছিল না, দাবি বিএনপির, দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তাদের তালিকা প্রকাশের আহ্বান। সুনামগঞ্জ ও মৌলভীবাজারে বন্যায় কিছুটা উন্নতি, তিস্তার পানি বেড়ে প্লাবিত রংপুর, কুড়িগ্রাম ও লালমনিরহাটের চরাঞ্চল। এবং অঢেল সম্পদের মালিক রাজস্ব কর্মকর্তা মতিউর অস্বীকার করলেও ছাগলকাণ্ডে ভাইরাল হওয়া তরুণ ইফাত তারই সন্তান। দর্শক, সংবাদ রাতে শুনছিলেন একেএসটিএম টিভার সংবাদ শিরোনামগুলো, সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। আওয়ামী লীগকে হটানোর জন্য ঢালাওভাবে দুর্নীতির অভিযোগ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, পুলিশ ও সেনাবাহিনী নিয়ে ঢালাওভাবে গুজব ছড়াচ্ছে বিএনপি। দলটির ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার বিকেলে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধনী দেয়া ভাষণে একথা বলেন তিনি। বাকিটা জানাচ্ছেন আমাদের সহকর্মী তৌফিক মাহমুদ মুন্না। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী ২৩শে জুন হীরক জয়ন্তী উপলক্ষে আনন্দ র্যালি আয়োজন করে দলটি। রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট থেকে শুরু হয় এই আনন্দ শোভাযাত্রা। দুপুরে শুরু হওয়ার কথা থাকলেও সময়ের আগে থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেন। ঢাকা মহানগর উত্তর দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা এই আনন্দ শোভাযাত্রায় অংশ নেন। সহযোগী অংশগ্রহণ নেতাকর্মীরাও এই শোভাযাত্রায় অংশ নেন। বিভিন্ন ইউনিট, ওয়ার্ড, থানা থেকে নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন নিয়ে র্যালিতে যোগ দেন। কেউ কেউ আবার বাদ্যযন্ত্র সাথে নিয়ে র্যালিতে শরিক হন। ধীরে ধীরে র্যালি পৌঁছে যায় গুলিস্তান পর্যন্ত, অন্যদিকে কাকরাইল মোড় পর্যন্ত। ঈদের পরপর হলেও নেতাকর্মীদের কমতি ছিল না। পুরো রমনা এলাকায় ভরে ওঠে আওয়ামী লীগের নেতাকর্মীদের পদচারণায়। র্যালি পূর্ব উদ্বোধনীতে বক্তব্য রাখেন মহানগর কেন্দ্রীয় নেতারা। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বলেন, সকল অপশক্তিকে পরাজিত করতে হবে। ২৩শে জুন সমাবেশ সফল করার নির্দেশ দেন নেতৃবৃন্দ। সবচেয়ে যে জায়গায় সংখ্যা থাকে, অনিশ্চয়তা থাকে, সেই জায়গায় আওয়ামী লীগ সফল হয়। আজকের এই মিছিল আজকে আওয়ামী লীগের ইতিহাসের সর্ববৃহৎ একটি মিছিলে আজকে ইতিমধ্যে রূপান্তর হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা, বাংলার পতাকা যতদিন থাকবে ততদিন বাংলাদেশ আওয়ামী লীগ এদেশের মানুষের কল্যাণে কাজ করে যাবে। আজকে এই ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে এটাই আমাদের অঙ্গীকার। উপস্থিতির মধ্য দিয়ে প্রমাণ করেছেন, তেমনি ভাবে শ্রদ্ধি উদ্ধারে ২৩ তারিখ ২:৩০টার মধ্যে জমায়েত হয়ে আমাদের নেত্রী শেখ হাসিনাকে আমরা জানান দেব, আমরা প্রস্তুত। এই শোভাযাত্রার উদ্বোধনীতে সভাপতি হিসেবে উপস্থিত হন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুদক ও বিচার বিভাগ স্বাধীন, যতই প্রভাবশালী হোক, দুর্নীতি করলে শাস্তি পেতে হবে। ব্যক্তি বিশেষ অপরাধ করলে দুদক স্বাধীন, বিচার বিভাগ স্বাধীন। শেখ হাসিনার সৎসাহস আছে দুর্নীতিবাজদের বিচার করার, তারা যেই হোক। বিএনপি পুলিশের দুর্নীতি নিয়ে ঢালাভাবে গুজব ছড়াচ্ছে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, কচুপাতার উপর শিশির বিন্দু আওয়ামী লীগ নয় যে একটু টোকা লাগলেই পড়ে যাবে। ফখরুল আজকে গুজব ছড়াচ্ছে। আজকে আওয়ামী লীগের বিরুদ্ধে ঢালাওভাবে দুর্নীতির অভিযোগ আনছে, আজকে গুজব রটাচ্ছে। শেষে আনন্দ শোভাযাত্রা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট থেকে শুরু হয়ে শাহবাগ এলিফ্যান্ট রোড হয়ে ধানমন্ডি ৩২ এসে শেষ হয়। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। 2 দিনের রাষ্ট্রীয় সফরে ভারত গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে তিনি রওনা দিয়েছেন। প্রধানমন্ত্রীর এবারের সফরে গুরুত্ব পাবে অর্থনৈতিক, যোগাযোগ ও জ্বালানি খাতের বিষয়গুলো। কূটনৈতিক সূত্রগুলোর মতে 14টির মতো চুক্তি ও সমঝোতা স্মারকে সই হওয়ার সম্ভাবনা রয়েছে। জয় জয়দেবের রিপোর্টে বিস্তারিত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে তার শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার 15 দিনের ব্যবধানে এবার রাষ্ট্রীয় সফরে ভারত গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার দুপুর 2টায় বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন তিনি। বিকাল 4:15টার দিকে দিল্লির পালাম বিমানবন্দরে তাকে স্বাগত জানান ভারতের পররাষ্ট্র ও পরিবেশ বিষয়ক প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং।
সন্ধ্যা 6:30টায় প্রধানমন্ত্রীর সঙ্গে তাজ হোটেলে সাক্ষাৎ করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর। শনিবার সকাল থেকেই ব্যস্ত সময় পার করবেন প্রধানমন্ত্রী। সকাল 9টায় রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রীকে দেওয়া হবে লাল গালিচা সংবর্ধনা, জানানো হবে সশস্ত্র সালাম। এ সময় গার্ড অব অনার পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাজানো হবে দুই দেশের জাতীয় সঙ্গীত। পরে রাজঘাটে ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী। হায়দ্রাবাদ হাউসে আনুষ্ঠানিকভাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একান্ত বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দুই সরকার প্রধান। এ সময় সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান প্রত্যক্ষ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর যৌথ বিবৃতি দেবেন দুই প্রধানমন্ত্রী। দুপুরে প্রধানমন্ত্রীর সম্মানে রাষ্ট্রীয় মধ্যাহ্নভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকালে ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী। পরে রাষ্ট্রপতি ভবনে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে একান্তে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যা 6টায় বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশকে ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত করে ভারত তার প্রয়োজন অনুযায়ী সব নিয়ে যাবে তা দেশের মানুষ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। বলেছেন, ভারত সফর করে সরকার প্রধান শূন্য হাতে ফিরলে দেশের মানুষ ক্ষমা করবে না। দেশের সব দুর্নীতিবাজ আমলাদের তালিকা প্রকাশের দাবিও জানিয়েছেন জয়নুল আবদিন ফারুক। বিস্তারিত সাইফুর রিপনের প্রতিবেদনে। বাংলাদেশের ওপর দিয়ে ভারতীয় রেলওয়ে কর্তৃপক্ষের রেল লাইন তৈরির প্রস্তাবের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদ। বক্তারা অভিযোগ করেন, বাংলাদেশকে গণতন্ত্রহীন রেখে শোষণ করতে চায় ভারত। এই আওয়ামী বাকশালী সরকার তারা আমাদের ভোটের অধিকারকে নিশ্চিহ্ন করে তারা ভারতের এজেন্ডা বাস্তবায়ন করে ভারতের প্রদেশের মতো বাংলাদেশকে ব্যবহার করতে চায়। দেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপের সমালোচনা করেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। অনেক কূটকৌশলের মধ্য দিয়ে ভারত আমাদের আভ্যন্তরীণ ব্যাপারে অনেক রকম কর্মকাণ্ডের মধ্যে ন্যস্ত থাকেন। 41 সাল পর্যন্ত তার ভীষণ এই বিষয়ে প্রধানমন্ত্রী বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছেন। এখন নাকি আপনার ভীষণ বাংলাদেশকে সে হায়দ্রাবাদে পরিণত করতে চান। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশকে ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত করছে ভারত। যুদ্ধ করে যে দেশ স্বাধীন করেছি, রাওয়ালপিন্ডির জিঞ্জির আমরা ভেঙে চুরমার করে দিয়েছি। তাই বলে আজকে আবার দিল্লির আগ্রাসন মেনে নিব, বাংলাদেশের মানুষ কশ্চিন কালো সেটা গ্রহণ করবে না। সরকারের প্রধান আজকে আবার দিল্লি যাবেন, কি নিয়ে আসবেন আমরা দেখব। এবার খালি হাতে আসলে কিন্তু জনগণ আপনাকে আর ক্ষমা করবে না। অন্যায়ভাবে সরকারের আমলা কর্মকর্তাদের দিয়ে দমন পীড়নের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকার টিকে আছে বলেও মন্তব্য করেন জয়নুল আবদিন ফারুক। আজিজ বেনজির, আসাদুজ্জামান, আপনারা এখন কোথায়? আপনারা যাকে সহযোগিতা করেছেন বিনা ভোটে এমপি হতে, মন্ত্রী হতে, রাষ্ট্র পরিচালনা করতে, তারাই আজকে বলে আপনাদের বিচার করা হবে। তাই আহ্বান জানাবো, যারা এখনো দুর্নীতিবাজ আমলা এখনো চাকরিতে আছেন, অনুগ্রহ করে তাদের লিস্ট বাংলাদেশে তুলে ধরুন। চাকরি গেলে, অফিসারে গেলে বলবেন তারে বিচারের আওতায় হবে। এখন কেন করা হচ্ছে না? বিশেষ ব্যক্তিকে খুশি করতে হাওরে অপরিকল্পিত উন্নয়ন কর্মকাণ্ডে সিলেট অঞ্চলে জলাবদ্ধতায় সাধারণ মানুষ দুর্বিষহ জীবন কাটাচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা। কিশোরগঞ্জে একটি বাঁধ নির্মাণ করে বাংলাদেশে আজকে অগণিত মানুষকে পানিতে ডুবিয়ে দিচ্ছে, সে ব্যক্তি বিশেষকে খুশি করার জন্য বাঁধ। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। সংবাদ রাতে আরো থাকছে। ব্রাসেল ভাইপার মারতে পারলেই মিলবে 50,000 টাকা, এমন ঘোষণায় বিপাকে আওয়ামী লীগ নেতা। বন বিভাগ বলছে অপরাধের শামিল।
বৃষ্টি না হওয়ায় ও পাহাড়ি ঢলের পানি কম আসায় নদ নদীর পানি হ্রাস পেয়ে কিছুটা উন্নতি হয়েছে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারের বন্যা পরিস্থিতির। তবে নিম্নাঞ্চলে বেড়েছে দুর্ভোগ। অনেক রাস্তাঘাট ও ঘরবাড়ি এখনও পানিতে নিমজ্জিত। সড়ক তলিয়ে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন অনেক এলাকায়। এদিকে তিস্তা, ধরলার পানি বেড়ে লালমনিরহাট ও কুড়িগ্রামে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল ও চরাঞ্চল। বৃষ্টি না থামলে বন্যা পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলছে বন্যা সতর্কীকরণ কেন্দ্র। সহকর্মীদের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন শুভশ্রী রায়। চাউল ডাউল যা আছে সবগুলো আমরা বুঝি গেছে কি এখন খানির দানির খুব সমস্যা ওর আমরা মাঝে কোনো রান্না বাড়ি যান না, খাওয়া যান না, টাকা যান না, ঘর থাকি বারো নি যান না, উপাস পানি উঠি গেছে ঘর। আমি রাস্তার ফলে চিন্তা কর বানাইছি। নিজেদের দুর্ভোগের কথা এভাবেই জানাচ্ছেন বানভাসী মানুষ। গেল দুদিন ধরে চুলা জ্বালাতে না পারায় অনাহার, অর্ধাহারে দিন কাটছে অনেকের। পানিতে নিমজ্জিত উঠান, ঘরবাড়ি। কোমর সমান পানি সড়কে, যানবাহনের পরিবর্তে রাস্তায় চলছে নৌকা। বৃষ্টি না হয় ও পাহাড়ি ঢলের পানি কমে আসায় সুনামগঞ্জের সুরমা নদীর পানি কমে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও নিম্নাঞ্চলে বেড়েছে দুর্ভোগ। এখনও পানিবন্দী 11 উপজেলার প্রায় 9 লাখ মানুষ। প্লাবিত হয়েছে জেলা 3টি পৌরসভা, 88টি ইউনিয়নের 1306টি গ্রাম। দেখা দিয়েছে খাবার পানির সংকট। আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছে 24,000 মানুষ। গ্রামীণ সড়ক ডুবে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে এইসব এলাকায়। শুক্রবার সকাল পর্যন্ত সুরমা নদীর পানি বিপদসীমার 8 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কোমর মধ্যে পানি, সব জিনিসপত্র যা সব 22,000 কি পানি উঠতে গেছে গা, চুলাগুলা নষ্ট হয়ে গেছে গা, এখন আমরা কিভাবে খাইমু? মৌলভীবাজারে পানিবন্দী 474টি গ্রামে 3 লাখ মানুষ। তলিয়েছে ফসল, ভেসে গেছে পুকুরের মাছ। অনেকেই আশ্রয় নিয়েছে রাস্তার পাশে, উঁচু এলাকায়। চরম দুর্ভোগে দিন কাটছে দুর্গতদের। মানুষ পানিবন্দী আছে, এখনো স্কুল আশ্রয় কেন্দ্র বহু মানুষ। শুক্রবার ভোর 6টা পর্যন্ত রেকর্ড করা তথ্য অনুযায়ী মনু নদীর পানি বিপদসীমার 28 সেন্টিমিটার উপর দিয়ে ও ধলাই নদীর পানি বিপদসীমার 195 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। জুড়ি নদীর পানি বিপদসীমা 209 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় অপরিবর্তিত রয়েছে জেলার বড়রেখা, জুড়ি ও কুলাউড়া উপজেলার বন্যা পরিস্থিতি। এদিকে উজানের ঢল ও টানা বৃষ্টিতে তিস্তার পানি বেড়ে প্লাবিত হয়েছে রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাটের চরাঞ্চল ও নিম্নাঞ্চল। তলিয়ে গেছে ধান, বাদাম ও বিভিন্ন ফসল সহ রাস্তাঘাট। চলাচলে দেখা দিয়েছে চরম দুর্ভোগ। সৃষ্টি হয়েছে বিশুদ্ধ খাবার পানির সংকট। রান্না বান্না বাদ দিয়ে দিছি। আমরা এই যে পানির জন্য আমরা কি রান্না বান্না করি খাই? কারেন্ট নাই, কোনো নাই, যে সমস্যা, বিছনা খাসনা ভিজি যায়, হাঁস মুরগি ভাসি যায়। ভাঙনের আতঙ্কে রয়েছে রংপুরের কোলকন্দ ইউনিয়নের অন্তত 50টি পরিবার। হুমকিতে রয়েছে 1 নম্বর গ্রোয়িং বাঁধ। কিছু বস্তা ছিল সরকারি হিসেবে, সে বস্তা ঠিক মতন কিন্তু ফেলাই নাই, না ফেলে চেয়ারম্যান ফেরত নিয়ে গেছে। তিস্তা, ধরলা সহ 16টি নদীর পানি বিপদসীমার উপরে উঠায় কুড়িগ্রামও প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। এতে পানিবন্দী হয়েছে চরাঞ্চলের শত শত পরিবার। শুভশ্রী রায়, নিউজ ডেস্ক, দেশ টিভি। কক্সবাজারে ফের পাহাড় ধসে প্রাণ হারালেন অন্তঃসত্ত্বা এক নারী ও তার স্বামী। টানা ভারী বৃষ্টিপাতে ঘটছে একের পর এক পাহাড় ধসের ঘটনা। এতে গেল 3 দিনে 12 জনের মৃত্যু হয়েছে। এখানে প্রায় অর্ধলক্ষাধিক মানুষ ঝুঁকি নিয়ে বাস করছে পাহাড়ের পাদদেশে। সংশ্লিষ্টরা বলছেন যে মানুষকে সতর্ক করলেও তারা ছেড়ে যাচ্ছেন না ঝুঁকিপূর্ণ বাসস্থান। সহকর্মী সৌরভ দেবের রিপোর্টে বিস্তারিত। কথা ছিল ভোরের আলো ফুটতেই মুয়াজ্জিন আনোয়ার হোসেন আজানের সুর তুলবেন মসজিদে, কিন্তু তা আর হলো না। পাহাড় ধসে প্রাণ গেল অন্তঃসত্ত্বা স্ত্রী সহ আনোয়ারের। মা মমতাজ বেগম একমাত্র সন্তানকে হারিয়ে হতবিহ্বল। মাত্র 8 মাস আগে ছেলেকে বিয়ে করিয়েছেন। পুত্রবধূ মাইমুনা ছিল 7 মাসের অন্তঃসত্ত্বা। ভারী বর্ষণ শুরু হলে সন্তানকে সতর্কও করেছিলেন। বাচ্চারা ডাকি দিয়ে দরজা বেড়া তারা বাজে পুয়াটা চেতন করে ফেলাই হয়তো বেশি দেয়
বৃহস্পতিবার দিবাগত রাত তখন ৩টা। হঠাৎ প্রতিবেশীদের কাছে খবর আসে পাহাড় ধসে মাটি চাপা পড়েছে আনোয়ার হোসেন ও তার স্ত্রী। ঝুম বৃষ্টির মধ্যে আধা ঘন্টার চেষ্টায় মাটির নিচ থেকে উদ্ধার করা হয় দুজনের মরদেহ। বলতেছে আমার পোলাকে পাহাড় পড়ছে, একটু তাড়াতাড়ি আমার এদেরকে উদ্ধার কর, এদেরকে খুঁজে পাচ্ছি না। ঝুঁকিপূর্ণ, আপনারা নেমে আসেন, আপনারা নিরাপদ স্থানে চলে যান। তো নিরাপদ স্থানটা কোথায় পাবে ওরা? আমাকে 4টা বাজার ফোন দিয়ে বলতেছে দেখি আসো একটু আজানটা দাও। আমি আর 4টা 10 পরে শুনতেছি দেখি আমার বাতিজার থেকে হয়তো আনোয়ার স্ত্রী হয়তো মারা গেছে। কক্সবাজার পৌর কর্তৃপক্ষ বলছে ভারী বৃষ্টিপাতে সচেতন করলেও মানুষ নিজেদের বাসস্থান থেকে অন্যত্র যেতে চান না। যখন ভারী বৃষ্টি হয় তখন পাহাড়ের চূড়া এবং পাহাড়ের নিচে যারা বসবাস করে তাদেরকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার জন্য আমরা এখানে মাইকিং করি, তাদেরকে উদ্ধার কাজ চালিয়ে যাই। কিন্তু মানুষ কর্ণপাত করে না। মানুষ তারা নিজেদের বাসস্থান ছেড়ে কোথাও যাওয়ার জন্য তারা আগ্রহ প্রকাশ করে না। তারই প্রতিফলন ঘটেছে আজকের এই পাহাড় ধসে নিহত হওয়ার মধ্য দিয়ে। এদিকে গেল 3 দিনে পাহাড় ধসে রোহিঙ্গা ক্যাম্পে 10 জন এবং কক্সবাজার পৌরসভায় 2 জনের মৃত্যু হয়েছে। সৌরভ দেব, দেশ টিভি, কক্সবাজার। দেখছেন সংবাদ রাত। ছাগলকাণ্ডে ভাইরাল হওয়া সেই তরুণ ইফাত রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানেরই ছেলে। 15 লাখ টাকার ছাগল কেনার ছবি ভাইরাল হওয়ার পর তিনি নিজে এটি অস্বীকার করলেও অনুসন্ধানে দেখা গেছে ইফাত তার দ্বিতীয় পক্ষের স্ত্রীর সন্তান। সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ করে আরো জানাচ্ছেন আমাদের সহকর্মী শাহাদাত নিশাদ। 12 লাখ টাকার ছাগল কেনার ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া তরুণ মুশফিকুর রহমান ইফাতকে নিয়ে তোলপাড়। সঙ্গে বাবা হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিলের ট্রাইব্যুনালের সভাপতি মতিউর রহমানের নাম জড়িয়ে যাওয়ায় এই আলোচনায় নতুন অনুষঙ্গ ঝুঁকিয়েছেন মতিউর রহমান নিজেই। তিনি দাবি করেন ইফাত তার ছেলে নন। শুরু হয় নতুন বিতর্ক। প্রশ্ন ওঠে ইফাত তাহলে কে? সামাজিক যোগাযোগ মাধ্যমে যে যার মতো করে এ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছেন। কেউ কেউ আবার হাজির করছেন নানান তথ্য প্রমাণ। তার সবগুলো যাচাই বাছাই করা সম্ভব না হলেও ইফাতের আসল পরিচয় খোঁজার চেষ্টা করেছে দেশ টিভি। অনুসন্ধানে ইফতিমার রহমান মাধবীর জাতীয় পরিচয়পত্র আসে দেশ টিভির হাতে, যেখানে দেখা যায় পিতার নাম লেখা মতিউর রহমানের নাম এবং মায়ের নাম শাম্মী আক্তার, যাকে মা দাবি করে আসছিলেন ইফাতও। অর্থাৎ এখানে প্রমাণ মেলে ইফাত রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানেরই ছেলে। এখানেই শেষ নয়। ইফাত 2023 সালে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পাশ করে। তার মার্কশিটের কপিও আসে দেশ টিভির হাতে, যেখানে বাবার নাম লেখা মতিউর রহমান। অনুসন্ধানে জানা গেছে মতিউর রহমানের 2 স্ত্রী, একজন লাইলা কানিজ লাকি, যিনি নরসিংদীর রায়পুরা উপজেলা চেয়ারম্যান, তার 2 ছেলে মেয়ে, ছেলে আহমেদ তৌফিক রহমান অর্ণব ও মেয়ে ফারজানা রহমান ইস্পিতা, আর দ্বিতীয় স্ত্রী শাম্মী আক্তার, যার বাবার বাড়ি ফেনী, তার 3 ছেলে মেয়ে, মেয়ে ইফতিমার রহমান মাধবী আর ছেলে মুশফিকুর রহমান ইফাত আর ছোট ছেলে ইরফান। এ বিষয়ে ফেনীর সংসদ সদস্য নিজাম হাজারী গণমাধ্যমকে জানিয়েছেন শাম্মী আক্তার মতিউর রহমানের স্ত্রী এবং মুশফিকুর রহমান ইফাত মতিউর রহমানের ছেলে। আমি বলছি যেটা দেখছি এটাই সত্যি। ব্যক্তি জীবনে ইফাত ছিল বিলাসবহুল শৌখিন। নামি দামি বেশ কয়েকটি ব্র্যান্ডের গাড়িও চালাতো সে। শুধু তাই নয়, তার গাড়ির মধ্যে স্টিকার ছিল রাজস্ব বোর্ডেরও। এদিকে ইফাতের পাখি পালনের শখ থাকায় তার কাছে রয়েছে লাখ লাখ টাকার পাখি। ধানমন্ডি 8-এর এই বাসায় থাকেন ইফাত, তবে বাসায় গিয়েও পাওয়া যায়নি তাকে। ওই মাঝে আয় আবার যায়, এমনি পার্মানেন্ট কোনো জায়গায় থাকে না। ইফাতকে নিজের ছেলে বলে অস্বীকার করলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাচ্ছে ইফাত ও মতিউরের বেশ কয়েকটি যুগল ছবি। যদি ইফাতকে নাই চেনেন রাজস্ব কর্মকর্তা মতিউর, তাহলে কেনই বা ইফাতের সাথে ছবি তার? কেনই বা মতিউরকে বাবা পরিচয় দিবে ইফাত? একটি ছাগলের পলকে কেনই বা বদলে গেল বাবা ছেলের সম্পর্ক? সেই প্রশ্ন এখন জনমনে। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। সাবেক আইজিপি বেনজির কাণ্ডের মধ্যেই এবার বেরিয়ে এলো আরেক থলের বিড়াল এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের সম্পদের পাহাড়। সম্পদ অর্জনে বেনজিরকেও হার মানিয়েছেন এনবিআর এর এই কর্মকর্তা। এখন পর্যন্ত ঢাকা সহ দেশের 5 জেলায় 500 কোটি টাকার বেশি সম্পত্তির সন্ধান পাওয়া মিলেছে।
টিআইবি বলছে জবাবদিহি না থাকায় সরকারি কর্মকর্তাদের দুর্নীতি চরম পর্যায়ে পৌঁছেছে। সুমন বর্মনকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন মাজহারুল ইসলাম। ছেলে মুশফিকুর রহমান ইফাদের 15 লাখ টাকার ছাগলকাণ্ডের মধ্যেই বেরিয়ে এলো বাবা এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের অবৈধ সম্পদের কালো পাহাড়। 2 বিয়ে করা মতিউর রহমান দেশে ও দেশের বাইরে গড়ে তুলেছেন অঢেল সম্পত্তি। অনুসন্ধানে জানা গেছে চট্টগ্রামে কাস্টমসের যুগ্ম কমিশনার থাকার সময়ে তার উত্থানের শুরু। এরপর আর ফিরে তাকাতে হয়নি মতিউরের। প্রথম পক্ষের শ্বশুরবাড়ি নরসিংদীতে গড়েছে সম্পদের পাহাড়। নরসিংদীর রায়পুরার মাঠজালে 30 বিঘার উপর গড়ে তুলেছেন বিলাসবহুল ওয়ান্ডার পার্ক ও ইকো রিসোর্ট। পার্কটি স্থানীয়ভাবে লাকি পার্ক নামেই পরিচিত। পার্ক কেমন চলতেছে বা পার্কের নিয়মকানুন সঠিকভাবে চলতেছে কিনা প্রায় দেখি আসে। এটা অনেক বিশাল বড় এরিয়াই, তারপরে এটা আমি আনুমানিক বলতে পারবো না কতটুকু একর জায়গা আছে। এছাড়া শ্বশুর বাড়িতে কয়েক কোটি টাকা ব্যয়ে গড়েছেন ডুপ্লেক্স বাড়ি। পুরো বাড়িটির রাজকীয় আসবাবপত্র এরই মধ্যে এলাকার মানুষের নজর কেড়েছে। আমি আমার বাড়ি হলো না, আমি মানে এমনি আসছি এরা আমাদের এই পুরানা ধনী বাপের প্রচুর সম্পত্তি। আমরা তো ছোটবেলাতেই দেখতেছি যে মানে দাপুরীয় সম্পদ আছে। প্রথম স্ত্রী লাইলা কানিজ লাকির পরিবারের সদস্যদের স্বাধীনতা বিরোধী ভূমিকা থাকলেও স্থানীয় সংসদ সদস্য রাজিউদ্দিন রাজুর ঘনিষ্ঠ হিসেবে বাগিয়ে নিয়েছেন জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদকের পদ। বিনা প্রতিদ্বন্দ্বিতায় হয়েছেন উপজেলা চেয়ারম্যান, যা নিয়ে খুব আছে জেলা আওয়ামী লীগের ত্যাগী নেতাদের মধ্যে। তোমরা তো কিছুর মধ্যে হাত দিছ, সাপ বাড়ি বইতে রাজু সাহেবের বউ ওই পার্কে আসে, পার্কে থাকে, এখানে প্রোগ্রাম করে খরচপত্র যা এর উপর দিয়ে যা। মতিউর রহমান সাহেবের সাথে নেতাদের একটা ভালো সম্পর্ক আছে কিছু কিছু লোক তার। রাজধানী ঢাকাতে রয়েছে তার 2 ডজনের বেশি বিলাসবহুল ফ্ল্যাট। বসুন্ধরা আবাসিক এলাকায় 5 কাঠা প্লটের উপর রয়েছে বহুতল ভবন। গাজীপুরে আপন ভবন নামে একটি পার্ক এবং ট্রিমস নামে ব্যাগ ম্যানুফ্যাকচারিং ও অ্যাক্সেসরিজ কারখানাও তার মালিকানায় রয়েছে। বরিশাল ও ময়মনসিংহের ভালুকায় 300 বিঘা জমির উপর গড়ে তুলেছেন জুতার কারখানা। শেয়ার বাজারের গ্যাম্বলার হিসাবে পরিচিত মতিউরের রয়েছে অর্ধশত কোটি টাকার বিনিয়োগ। এছাড়া পরিবারের সদস্যদের নামে রয়েছে বিশ্বের নামি দামি ব্র্যান্ডের 10টি বিলাসবহুল গাড়ি। রয়েছে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের শেয়ারের মালিকানাও। টিআইবি বলছে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা নিজেদেরকে দেশের কর্তা মনে করে নির্দ্বিধায় দুর্নীতি করে যাচ্ছেন, যা দেশে ভয়ঙ্কর সংস্কৃতির জন্ম দিচ্ছে। ক্ষমতার ব্যবহারের কথা, জবাবদিহিতার কথা বলি, বিচারের কথা বলি, তখন শুধুমাত্র যিনি ফ্রন্টলাইনার, তিনি মূল যিনি ভূমিকা, তাকে জবাবদিহির কথা বললে কিন্তু সেটা শেষ হয়ে যায় না। তার সাথে যারা সুরক্ষা দিয়েছেন, যারা সুরক্ষা দিয়েছেন তাকে, যারা এর ফলে লাভবান হয়েছেন অনেকে এবং এর সাথে অংশীদারিত্ব করেছেন, যোগসাজশ করেছেন, তাদের সবাইকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। ছাগলকাণ্ড সামনে আসার পরই মতিউর রহমানের সম্পদের বিষয়টি সকলের সামনে আসে। কিন্তু প্রশ্ন হলো, সরকারি কর্মকর্তাদের মধ্যে এমন আর কত মতিউর এখনো লুকিয়ে আছে যা কেউই জানে না। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। সংবাদরাতে আরো যা থাকছে। সুপার 8-এ কাল রাতে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সেমিফাইনাল নিশ্চিতে বিকল্প নেই জয়ের। বিষধর সাপ রাসেল ভাইপার মারতে পারলেই মিলবে 50,000 টাকা, এমন ঘোষণা দিয়ে বিপাকে পড়েন ফরিদপুরের আওয়ামী লীগ নেতা শাহ মোহাম্মদ ইশতিয়াক আরিফ। পরে অবশ্য সুর পাল্টে ফেলেন এই নেতা। বন বিভাগ বলছে আইন অনুযায়ী এমন ঘোষণা অপরাধের শামিল। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্টে বিস্তারিত। ভয়ানক বিষধর সাপ রাসেল ভাইপারের আতঙ্ক ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে। কয়েক বছর আগেও বিলুপ্ত প্রায় এই সাপ নিয়ে আবারও চলছে আলোচনা। এরই মধ্যে ফরিদপুরে ঘোষণা আসে, ভয়াবহ এই সাপ মারতে পারলেই মিলবে 50,000 টাকা পুরস্কার। ঘোষণা দেন স্বয়ং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ইশতিয়াক আরিফ। মুহূর্তেই এই ঘোষণা ছড়িয়ে পড়ে ফেসবুক সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে। রাসেল ভাইপার সাপ ফরিদপুরে আমাদের এই কোতোয়ালিতে যদি কেউ মারতে পারে, একটা সাপ মারলে তার জন্য 50,000 টাকা পুরস্কার দেওয়া হবে। তবে এই ঘোষণাটি অস্বীকার করেন আরিফ। বলেন, মারতে নয়, জীবিত ধরতে পারলেই মিলবে পুরস্কার। না, এইটা নিউজটা আসলে ভুল করছে। নিউজটা আমরা মারার জন্য না, আমরা ধরার জন্য বলছি। যদি কেউ ধরে যথাযথ কর্তৃপক্ষের কাছে দিতে পারে তাহলে আমরা তারে পুরস্কৃত করবো।
এমনকি জীবিত সাপ ধরতে গিয়ে কারো মৃত্যু হলেও দায়ভার নেবেন না তিনি। ধরতে যায় যে যদি মারা যায় এরকম কোন সিচুয়েশন সে ধরতে যাবে কেন, সেটা তো আমরা বলতে পারবো না। কেউ যদি তুই করতে যায় মারা যায়, বা আমরা তার কাউরে বলি নাই তুমি যাই ধরো। যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় তিনি স্পষ্টভাবে সাপ মারার কথাই বলছেন। একটা সাপ মারলে তার জন্য 50,000 টাকা পুরস্কার দেওয়া হবে। এ নিয়ে ঘোষণার পক্ষে বিপক্ষে সৃষ্টি হয় ব্যাপক আলোড়ন। তবে এ ধরনের ঘোষণা 2012 সালের বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনের পরিপন্থী এবং দণ্ডনীয় অপরাধ বলে জানিয়েছে বন বিভাগ। এটা তো অবশ্যই কোনো যৌক্তিক ঘোষণা হতে পারে না। আপনারা জানেন যে বন্যপ্রাণী আইন 2012 অনুযায়ী এটা তো একটি মানে যে কোনো বন্যপ্রাণী হত্যা বা করা, এটা তো অবশ্যই একটা অপরাধের পর্যায়ে পড়ে। শাহ মোহাম্মদ ইশতিয়াকের ভাষ্যমতে ফরিদপুর জেলায় রাসেল ভাইপারের আতঙ্কে রয়েছে সাধারণ মানুষ। কৃষিকাজও ঠিকমতো করতে পারছেন না বলে নিজ উদ্যোগে এই ঘোষণা দেন তিনি। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। অস্ট্রেলিয়ার বিপক্ষে হার দিয়ে সুপার 8 পর্ব শুরু করেছে বাংলাদেশ। অ্যান্টিগায় অজিদের বিপক্ষে বৃষ্টি আইনে 28 রানে হেরেছে টাইগাররা। আবারও ব্যাটিং ব্যর্থতায় ম্যাচ হাতছাড়া হয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক টাইগার অধিনায়ক তামিম ইকবাল। রাফিউল ইসলাম রাতুলের রিপোর্টে আমরা বিস্তারিত জানব। টি-20 বিশ্বকাপের গ্রুপ পর্বে যুক্তরাষ্ট্রের কন্ডিশনে বোলারদের কল্যাণে কিছুটা হলেও ঢাকা পড়েছিল টাইগারদের ব্যাটিং ব্যর্থতা। রানপ্রসব বা ক্যারিবীয় কন্ডিশনে ফিরতেই যেন আসল চেহারা বেরিয়ে আসলো। ঘুরে ফিরে আবারও ব্যর্থ বাংলাদেশের টপ অর্ডার। অল্প পুঁজিতে ম্যাচ বাঁচাতে পারলেন না বোলাররাও। অস্ট্রেলিয়ার বিপক্ষে হারের পর ক্রিকইনফোর টাইম আউট অনুষ্ঠানে কথা বলেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। দেশসেরা এই ওপেনারের কাঠগড়ায় টপ অর্ডারের ব্যর্থতা। টপ অর্ডার পুরো টুর্নামেন্ট জুড়েই ধুঁকছে। খেয়াল করলে দেখবেন 7 থেকে 15 ওভারের সময় বেশি ধুঁকছে আমাদের ব্যাটিং। সেই প্রথম ম্যাচ থেকে শুরু করে আজকের অস্ট্রেলিয়া পর্যন্ত আমরা সাদামাটা শুরু করেছি। খুব ভালো শুরুর কথা বলবো না, এরপর 7 থেকে 15 ওভারে হারিয়ে ফেলেছি প্লটটা। সুপার 8-এর প্রথম ম্যাচে হেরে পয়েন্ট টেবিলের তলানিতে বাংলাদেশ। তবে পরের 2 ম্যাচে ভারত আর আফগানিস্তানকে হারাতে পারলে এখনো সুযোগ আছে সেমিফাইনালে খেলার। সেজন্য আগামী ম্যাচ নিয়ে গুরুত্ব সহকারে ভাবার কথা বলেছেন তামিম। আমরা যদি এই বিশ্বকাপে ভালো করে আরও এগিয়ে যেতে চাই, তাহলে আমি মনে করি বাংলাদেশ পরের ম্যাচে কিভাবে অ্যাপ্রোচ করবে সেটা নিয়ে এখন থেকে ভাবা উচিত। রাফিউল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। টি-20 বিশ্বকাপে সুপার 8-এ গ্রুপ 1-এ নিজেদের দ্বিতীয় ম্যাচে শনিবার রাতে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। শক্তির বিচারে এগিয়ে থাকা ভারতের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জের সামনে শান্তর দল। কঠিন হলেও সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে মাঠ নামবে টাইগাররা। অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে জয় দিয়ে সেমিফাইনাল নিশ্চিতের লক্ষ্যে মাঠ নামবে ভারত। অ্যান্টিগায় বাংলাদেশ সময় রাত 8:30টায় শুরু হবে ম্যাচটি। আল মাহমুদ ফাইমের ম্যাচ প্রিভিউ। ব্যাটিং দুর্দশা যেন পিছু ছাড়ছে না টাইগারদের। সুপার 8-এর প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে আবারও ব্যর্থতার ছাপ বাংলাদেশের। টপ অর্ডার ব্যাটারদের রান খরা বেশ ভুগাচ্ছে পুরো দলকে। এই দুশ্চিন্তা ক্রমেই বাড়ছে। শান্ত, লিটন, তানজিদ কেউই রানে নেই। টি-20 ক্রিকেটে বিশেষ করে স্পোর্টিং বা ফ্ল্যাট উইকেটে ভয়ডরহীন ক্রিকেট না খেলে সফলতা পাওয়া বেশ কঠিন। তাই ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে জ্বলে উঠতে না পারলে ভারতের বিপক্ষে ম্যাচ জয় বেশ কঠিন হবে। ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে পরিকল্পনা কি, এমন প্রশ্নের জবাবে অধিনায়ক শান্ত বলেন, অবশ্যই 2টা ম্যাচ অবশ্যই আমাদের ইম্পর্টেন্ট। 2টা ম্যাচ থেকে পাওয়ার অনেক কিছু আছে, কারণ 2টা ম্যাচ যদি আমরা জিততে পারি অবশ্যই আমরা আরো ভালো অবস্থানে যেতে পারবো। প্রত্যেকটা ম্যাচে জেতার জন্য আমরা খেলবো এবং প্রত্যেকটা ম্যাচে জেতার জন্য খেলি এবং ফ্রিডম নিয়ে খেলার যে কথাটা বললেন, সবার ওই ফ্রিডম নিয়ে খেলার ওই কথাটা বলা আছে, সবাই যেন ফ্রিডম নিয়ে খেলে। বাট ম্যাচে গিয়ে যার যার প্ল্যান অনুযায়ী খেলার চেষ্টা করছে। কেন হচ্ছে না, আমি যেটা একটু আগে বললাম যে আমার পার্সোনালি জানা নেই। বাট এভাবে যদি খেলে অবশ্যই এটা বোলারদের জন্য অনেক ডিফিকাল্ট। তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদের উপরই ভরসা টাইগারদের। টপ অর্ডার সাপোর্ট দিতে পারলে লড়াক স্কোর দাঁড় করানোর ভিত্তি পাওয়া যেত। বোলারদের পারফরমেন্স চোখে পড়ার মতো। বাংলাদেশ সুপার 8-এ খেলছে পুরোপুরি বোলারদের অবদানে। স্বল্প রানের পুঁজি দিয়েই লড়াই করে জয় এনে দিয়েছে তাসকিন, মুস্তাফিজ, তানজিম, রিশাদরা।
অন্যদিকে ভারত আছে দুর্দান্ত ফর্মে, এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি রোহিতরা। সুপার 8-এ আফগানদের গুড়িয়ে দিয়ে দাপুটে জয় তুলে নিয়েছে ভারত। ওপেনিংয়ে আছেন অভিজ্ঞ রোহিত শর্মা, বিরাট কোহলিরা। মিডল অর্ডারে সূর্যকুমার, হার্দিক পান্ডিয়ারা আছেন টপ ফর্মে। বাংলাদেশ চাইবে ভারতকে হারিয়ে টুর্নামেন্টে টিকে থাকতে, আর অন্যদিকে ভারত চাইবে সেমিফাইনাল নিশ্চিত করতে। আল মাহমুদ ফাহিম, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। কি হয়েছে? মিনিস্টার ফ্রিজ কিনে হাম্বা জিতেছে। মিনিস্টার ফ্রিজ কিনুন, হাম্বা জিতুন, আরো আছে আকর্ষণীয় উপহার। দেখছেন সংবাদ রাত।